ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মংলা ও পায়রায় 10 নম্বর এবং চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র বন্দরে 9 নম্বর মহাবিপদ সংকেত। চট্টগ্রাম ও কক্সবাজারে বিমান ওঠানামা বন্ধ। গেজেট না হওয়া পর্যন্ত নির্বাচন সংশ্লিষ্ট কেউ নির্বাচনী বিধিমালা না মানলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। দিনাজপুরে ইসি রাশেদা সুলতানা। মাদারীপুরে সরকারি হাসপাতালগুলোতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা না পেয়ে রোগীরা ছুটছেন প্রাইভেট ক্লিনিকে। পরীক্ষা নিরীক্ষায় গুনতে হচ্ছে বাড়তি টাকা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা। দর্শক, বলছিলাম শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই ঘূর্ণিঝড় রেমাল প্রসঙ্গ। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় রেমাল প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি ক্রমেই বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। ইতোমধ্যেই এর অগ্রভাগের প্রভাব বাংলাদেশের উপকূলে শুরু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়টি আজ সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ মোংলার কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার উপকূল অতিক্রম করতে পারে। বাংলাদেশের উপকূলীয় এলাকার প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 9 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের কাছের দ্বীপ ও চরগুলো 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। ঘূর্ণিঝড় রেমাল প্রচণ্ড গতি নিয়ে ধেয়ে আসছে দক্ষিণ উপকূলের দিকে। এর প্রভাবে উপকূল জুড়ে শুরু হয়েছে বর্ষণ আর বাতাসের তীব্রতা। সকালে পায়রা সমুদ্র বন্দর থেকে ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্র বন্দর থেকে 295 কিলোমিটার দূরে অবস্থান করছিল। তাই পায়রা সমুদ্র বন্দরসমূহকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঝড়ের প্রভাবে জোয়ারে পানি স্বাভাবিকের চেয়ে বেশি প্রবেশের ফলে তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল। ক্ষতিগ্রস্ত হচ্ছে বেড়িবাঁধের বাইরে থাকা একাধিক ঘরবাড়ি ও শতাধিক মাছের ঘের। উপড়ে পড়ছে গাছপালা, বন্ধ রয়েছে বেশিরভাগ এলাকার বিদ্যুৎ সংযোগ। ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত করা হয়েছে 155টি সাইক্লোন শেল্টার ও 20টি মুজিব কিল্লা সহ একাধিক পাকা ভবন। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোলায় থেমে থেমে বৃষ্টি সহ আকাশ মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। ঝুঁকিতে রয়েছে নিম্নাঞ্চলের কয়েক হাজার মানুষ। যে কোনো সময় বাংলাদেশের উপকূলে ঝড় আঘাত হানতে পারে। এই সতর্কতায় ভোলায় জেলা প্রশাসনের আয়োজনে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় 3 ধাপে প্রস্তুতি সম্পন্ন করেছে ভোলা জেলা প্রশাসক। দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে ঘূর্ণিঝড় পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, দ্বীপ জেলা ভোলায় ঘূর্ণিঝড়ের কেমন প্রভাব পড়েছে আমাদের জানান। সাবরিনা, আপনি জানেন যে আজ সকাল থেকে কিন্তু ঘূর্ণিঝড় রিমাল তার প্রভাব বিস্তার করেছে। আমি আপনাকে ভোলা থেকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব সম্পর্কে একটু যদি ধারণা দিয়ে রাখি। সকাল থেকে কিন্তু ঘূর্ণিঝড় রিমাল একটি নাটকীয় অবস্থা বিরাজ করেছে। সকাল থেকে শুরু হওয়ার সাথে সাথে ঘূর্ণিঝড় রিমাল আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল এবং বাতাসও কিন্তু কিছুটা বেড়ে গিয়েছিল। তারপরে কিন্তু 11টার পরে বাতাসও চলে গিয়েছে, রৌদ্র উজ্জ্বল আবহাওয়াও কিন্তু বিরাজ করেছে। বেলা বাড়ার সাথে সাথে ঠিক 2টার পর থেকে কিন্তু ঘূর্ণিঝড় রিমাল তার প্রভাব দেখাতে শুরু করেছে। প্রবল বেগে দমকা হাওয়া বাতাস যেমন বইছে, নদীর পানি কিন্তু 3 থেকে 4 ফুট উচ্চতা বৃদ্ধি পেয়েছে এবং বৃষ্টিও কিন্তু সমান্তরালে বেড়ে গিয়েছে, যার ফলে কিন্তু ভোলার যে নিচু অঞ্চলগুলি রয়েছে, চর, কুকরিমুখী এবং ডালচরের 2টি ইউনিয়ন কিন্তু পানিতে প্লাবিত হয়ে গিয়েছে, যার ফলে প্রায় 20,000 মানুষ কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে। আমার সাথে
জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে। জেলা প্রশাসক বলছেন যে নিম্ন অঞ্চলের প্রায় 5,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে আনতে পেরেছেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু এই ঘূর্ণিঝড় মোকাবেলা করার জন্য 869টি আশ্রয়ণ কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। 8টি কন্ট্রোল রুম সহ 14টি মসজিদ কেল্লা গবাদি পশুকে নিরাপদে আনার জন্য কিন্তু খুলে দেওয়া হয়েছে। এছাড়াও জেলায় কিন্তু 11 লাখ নগদ টাকা এবং 222 মেট্রিক টন চাল মজুদ রাখা হয়েছে। শিশুদের জন্য কিন্তু পর্যাপ্ত খাবার মজুদ রয়েছে বলে আমাকে জানিয়েছেন। এছাড়া সিপিপি রেড ক্রিসেন্টের 13,860 জন কর্মী এবং রেড ক্রিসেন্টের 2,000 কর্মী মাঠে কাজ করে যাচ্ছে। আমি আপনাকে এখনকার বিষয়টা একটু যেমনটি দেখাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু বেরিবাদ এলাকায় আছি। আমার পিছনে যে মেঘনা নদীটি রয়েছে, এখন কিন্তু মেঘনা নদীটি অনেকটা উত্তাল হয়ে গিয়েছে। স্বাভাবিকের চেয়ে কিন্তু অনেক উপর দিয়ে পানি বইছে এবং বাতাসের গতি কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে, যার ফলে কিন্তু এখানে কিন্তু দাঁড়িয়ে থাকা অনেকটা মুশকিল হয়ে গিয়েছে। এখানটা আশেপাশের যত দোকানপাট গুলি ছিল, অনেক দোকানপাট গুলি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এরকম যদি রাত্রি যাবার এই তাণ্ডব চলে, হয়তো গোলার অনেকটা ক্ষয়ক্ষতি হতে পারে বলে যেমনটা দেখা যাচ্ছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সকল ধরনের প্রস্তুতি নিয়ে গেছে। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, বলার যে বেরির আশেপাশের যে আশ্রয় কেন্দ্রগুলি রয়েছে, এখন পর্যন্ত আমার কাছে কোনো আশ্রয় কেন্দ্রে কোনো লোকজন আসার কিন্তু খবর আমার কাছে নেই। তবে সন্ধ্যার পর হয়তো আশ্রয় কেন্দ্রগুলিতে লোকজন আসবেন বলেই এমনটি জানা গেছে। মাঠে প্রশাসনের সকল স্তরের লোকজন কাজ করে যাচ্ছে। ঘূর্ণিঝড় রিয়াল যাতে কোনো রকমের গোলার উপর দিয়ে ক্ষতি করে যেতে না পারে তার জন্য কিন্তু কাজ করে যাচ্ছে। তো এই ছিল গোলা থেকে ঘূর্ণিঝড় রিয়াল নিয়ে আমার সর্বশেষ খবর। সাবরিনা। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সর্বশেষ খবর জানাচ্ছিলেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে বরিশালেও। 4 নম্বর বিপদ সংকেত বরিশাল সহ উপকূলীয় এলাকায় সতর্কতা প্রচার অভিযান চালাচ্ছে প্রশাসন। সকাল থেকে বরিশালে বৈরী আবহাওয়া, দমকা হাওয়া ও অনেক এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এদিকে বরিশাল নদী বন্দরকে 4 নম্বর বিপদ সংকেত ও পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকাল থেকে 14টি অভ্যন্তরীণ রুটে নৌ বা লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। পাশাপাশি সকল নৌযান বা কার্গোগুলোকে নিরাপদ আশ্রয় নিতে বলা হয়েছে। এখানে 22 জন পুলিশ বর্তমানে কর্মরত আছে। সবাইকে নিয়ে আমরা গতকাল থেকে এখানে প্রচারণা চালাচ্ছি, যাতে ঘূর্ণিঝড় রিমেলের কারণে অত্র এলাকার জনসাধারণের কোনো ক্ষয়ক্ষতি না হয়। ভলান্টিয়াররা সকলে মিলে প্রচার করতেছি, বিশেষ করে যারা কলোনিগুলো নদীর পাড়ে আছে এবং যারা অভ্যস্ত অনেক লোকজন নদীর পাড়ে বসবাস করতেছে। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, বরিশালে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? সাবরিনা, যেমনটা জানতে চেয়েছেন, জানেন যে আসলে বরিশাল সহ উপকূলীয় অঞ্চলে কিন্তু ইতিমধ্যে প্রায় দুপুর থেকে কিন্তু এর প্রভাব বইতে শুরু করেছে। সে ধারাবাহিকতা ইতিমধ্যে বরিশালে কীর্তনখোলা সহ আশেপাশের বেশ কিছু নদ নদীর পানি 1 থেকে 2 ফুট ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে এবং বরিশালের 14টি রুটের অভ্যন্তরীণ রুট সহ দূরপাল্লা রুটের যে নৌযান চলাচল সেগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটি। এবং নদীর মধ্যে যেসব জাহাজগুলো নোঙ্গর করা ছিল, পণ্যবাহী ছিল, ট্রলার ছিল, সেগুলোকে কিন্তু নিরাপদ আশ্রয়স্থলে বা নিরাপদ স্থানে নিয়ে যেতে বলা হয়েছে। এখন অবধি পর্যন্ত যে এই যেখানটা রয়েছে বরিশালের চরকাউয়া খেয়াঘাট, এখান থেকে খেয়া চলাচল করতো, সেগুলোও কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে। সব মিলিয়ে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন, বাতাস বইছে, পানির প্রবল চাপ রয়েছে এবং ক্রমশই কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ছে এই অঞ্চলের মানুষের মধ্যে যে আসলে ঘূর্ণিঝড় রেমাল তার কতটা প্রভাব বিস্তার করতে পারে। ইতিমধ্যে নদী বন্দরে 4 নম্বর বিপদ সংকেত এবং আপনি জানেন যে পায়রা বন্দর সহ মোংলা বন্দরে কিন্তু 10 নম্বর মহা বিপদ সংকেত ঘোষণা চলছে। সব মিলিয়ে এই অঞ্চলে মানুষ আতঙ্ক রয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। এবং এদিকে বরিশালের জেলা প্রশাসক যিনি রয়েছেন, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে ইতিমধ্যে তিনি নিরাপদ আশ্রয় কেন্দ্র, মুজিব কেল্লা সহ জেলায় যে প্রাথমিক বিদ্যালয় বা স্কুল কলেজ রয়েছে সেগুলোকে কিন্তু তিনি প্রস্তুত রেখেছেন যাতে আশ্রয় কেন্দ্র হিসেবে নিশ্চিত করা যায়। তবে উপকূলীয় অঞ্চলের মানুষদেরকে এখন পর্যন্ত পুলিশ ফোর্স করেও কিন্তু তাদেরকে
নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলোতে নিতে পারেনি। তবে তাদের চেষ্টা চলছে। তারা প্রত্যাশা করছে যে আসলে ঝড়ের যদি পরিস্থিতি বেশিটা খারাপের দিকে যায় বা প্রভাবটা বেশি পড়ে, তখন হয়তো তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে। সব মিলিয়ে কিন্তু এই অঞ্চলের মানুষের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। তবে আমরা মাঠে আজকে নৌ পুলিশ পেয়েছি, সিপিপি পেয়েছি, আনসার সদস্য সহ অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী পেয়েছি, কোস্টগার্ড। তারা তাদের সচেতনতার যে অভিযান সেটি চালিয়েছে। তারা বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে আসলে উপকূলীয় অঞ্চল সহ বরিশাল নদীবেষ্টিত এলাকার মানুষ যারা এর আওতায় আসতে পারে বা এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যাতে কোনো প্রাণহানি বা কোনো সংঘাত না হয় সে লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। তো আপাতত বরিশাল থেকে আমার কাছে এই রয়েছে ঘূর্ণিঝড় রেমালের যতটুকু তথ্য ছিল। সাবরিনা। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী পারভেজ রাসেল। খুলনার কয়রা উপকূলীয় অঞ্চলে 10 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই মুহূর্তে থেমে থেমে দমকা হাওয়া সহ গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে সেখানে। সিপিপি সহ বিভিন্ন সংগঠন থেকে 10 নম্বর বিপদ সংকেত সহ নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য মাইকিং ও প্রচারণা চালানো হচ্ছে। স্থানীয় লোকজন নিকটতম সাইক্লোন শেল্টার ও বিভিন্ন স্কুল কলেজে আশ্রয় নেওয়ার জন্য রওনা করছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাতক্ষীরায় সকাল থেকে মৃদু থেকে ঝোড়ো হাওয়ার পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া উপকূলীয় এলাকার নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে 2-3 ফুট বৃদ্ধি পেয়েছে। সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফুট পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে, যে কারণে সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলসমূহে 10 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ইতিমধ্যেই চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বন্ধ রাখা হয়েছে ঢাকা চাঁদপুর রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য। প্রস্তুত রাখা হয়েছে 353টি আশ্রয়কেন্দ্র, 9টি মেডিকেল টিম এবং স্বেচ্ছাসেবক টিম। প্রতি উপজেলায় প্রাথমিকভাবে বরাদ্দ দেওয়া হয়েছে 800 প্যাকেট শুকনো খাবার। এছাড়া জরুরি প্রয়োজনে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ অনেকটা বেড়েছে। গতকাল রাত থেকে পটুয়াখালী রাঙাবালী উপজেলায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া পটুয়াখালী রাঙাবালী উপজেলার উপকূলীয় অঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 5 ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। তাই পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দর্শক, এই মুহূর্তে বাগেরহাট থেকে ঘূর্ণিঝড়ের খবর জানাচ্ছেন প্রতিনিধি রিফাত আল মাহমুদ। জানান, বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে মংলা বন্দর সহ বাগেরহাট জেলাকে 10 নম্বর বিপদ সংকেতের আওতায় আনা হয়েছে। এই 10 নম্বর বিপদ সংকেতের আওতায় আনার পরেই সকাল থেকে আমরা দেখেছি বাগেরহাটে গুড়ি গুড়ি বৃষ্টি, আকাশ মেঘাচ্ছন্ন, দমকা হাওয়া বয়ে যাচ্ছে। তো আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি এই ঘূর্ণিঝড় রিমেলের কারণে সুন্দরবনের অনেকটা অংশ পানিতে তলিয়ে গেছে, নদী খালে পানি বেড়েছে। তো এই ঘূর্ণিঝড় রিমেলকে মোকাবেলা করার জন্য ইতিমধ্যে বাগেরহাট জেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বাগেরহাট জেলার 9টি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রস্তুত রাখা হয়েছে সাইক্লোন শেল্টারগুলো, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাইক্লোন শেল্টারে মানুষ আনার জন্য বলা হয়েছে এবং প্রচারণা মাইকিং চলছে। তো আনা হচ্ছে সাইক্লোন শেল্টারে। তো দিন যত শেষ হচ্ছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে আর মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সবার মধ্যে একটাই আতঙ্ক কাজ করছে যে এই ঘূর্ণিঝড় রিমেলের কেমন কি হয়, কেমন ক্ষয়ক্ষতি হয়। এই হচ্ছে বাগেরহাটের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এই ছিল বাগেরহাটের রিমেলের সর্বশেষ তথ্য। রিফাত আল মাহমুদ, আপনাকে ধন্যবাদ।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোলার নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 4 থেকে 5 ফুট পানিতে প্লাবিত হয়েছে। এতে করে চরফ্যাশন উপজেলার সাগর মোহরার ঢালচর ও চর কুকরিমুকরি ইউনিয়নের প্রায় 20,000 মানুষ পানিবন্দী রয়েছে। দুপুরে এ দুটি ইউনিয়নে জোয়ারের পানিতে প্লাবিত হয়। সেখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, সকালের দিকে জোয়ার আসলে ওই এলাকার রাস্তাঘাট ও দোকানপাট সহ মানুষের বাড়িঘর পানিতে তলিয়ে যায়। এতে করে স্থানীয় বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়েন। এর মধ্যে কেউ কেউ নিরাপদ আশ্রয়ে যেতে পারলেও বেশি সংখ্যক মানুষ পানিবন্দী রয়েছেন। ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান জানান, সাগর মোহনার ঢালচর ও চর কুকরিমুকরি ইউনিয়নে প্রায় 20,000 মানুষ পানিবন্দী রয়েছেন। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশে নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঘাটে আসা যাত্রীরা। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৈরী আবহাওয়ার বিরাজ করায় হাতিয়ার সঙ্গে সারা দেশে নৌ যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়। জেলা প্রশাসন জানায়, দুর্যোগ মোকাবেলায় 466টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি উপকূলে দুর্যোগ কবলিতদের সহযোগিতার জন্য রেড ক্রিসেন্ট ও সিপিপির 8,910 স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। যশোরে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিট। সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিটের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য দেন সোসাইটির সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন। এ সময় তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় শতাধিক রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক প্রস্তুতি রাখা হয়েছে। সেই সাথে শুকনো খাবার, ঔষধ, স্যালাইন মজুত করা হয়েছে। যশোর অঞ্চলে ঝড় ও বৃষ্টির কারণে ক্ষয়ক্ষতি হলে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের সাথে স্বেচ্ছাসেবীরা একযোগে কাজ করবে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপকূলীয় অঞ্চলে 9 নম্বর মহা বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। শনিবার মধ্যরাত থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হালকা বাতাস দেখা দেয়। দুপুর থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও হালকা বাতাস শুরু হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের ভয়াবহতা নিয়ে তেমন কোনো আতঙ্ক নেই উপকূলবাসীর মধ্যে। সাইক্লোন সেন্টারগুলো জনশূন্য। আবহাওয়া অফিসের মতে রোববার মধ্যরাত নাগাদ যে কোনো সময়ে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পটুয়াখালী শহরে সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ, মাঝে মাঝে দমকা হাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। শহরের আশেপাশের নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 4 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। জেলা প্রশাসক নূর কুতুবুল আলম জানান, দুর্যোগ মোকাবেলায় জেলায় 703টি সাইক্লোন শেল্টার, 35টি মুজিব কিল্লা, 730 মেট্রিক টন চাল প্রস্তুত রয়েছে। এ সময় মানুষকে সচেতন ও দুর্যোগে উদ্ধার কাজ পরিচালনার জন্য রেড ক্রিসেন্ট ও সিপিপির 9,000 স্বেচ্ছাসেবককে প্রস্তুত থাকা সহ বিদ্যুৎ বিভাগ, সড়ক বিভাগ, ফায়ার সার্ভিসকে দিক নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক। ঘূর্ণিঝড় রেমালের কারণে আজ সন্ধ্যা থেকে আগামীকাল সকাল পর্যন্ত বঙ্গবন্ধু টানেল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। আজ সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে তিনি এ তথ্য জানান। এছাড়া দুর্যোগ মোকাবেলা এবং দুর্গত মানুষের পাশে থাকার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহ সব মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিরূপ আবহাওয়ার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও কক্সবাজার বিমানবন্দর থেকে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রামে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করে। বিমানবন্দরের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘূর্ণিঝড়ের ক্ষতি কমাতে বিমানবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এর আগে কলকাতা ও কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছিল। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, গেজেট না হওয়া পর্যন্ত নির্বাচন সংশ্লিষ্ট কেউ নির্বাচনী বিধিমালা না মানলে পরিণতি ভোগ করতে হবে তাকে। কোনো প্রার্থী অথবা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা অনিয়ম করলে এবং তা নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হলে
তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ও অংশীজনের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করলে প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের মধ্যে অপরাধের প্রবণতা কমে আসবে। আমরা ৫ জন কমিশনারের ড্রাস্টিক অ্যাকশন নিতে, ডিসিশন নিতে বিভাজন হয় না, কোনো সময় হয় না, কারণ আমরা ৫ জন চাই যে একটা ড্রাস্টিক অ্যাকশন হবে, সে এই সমস্ত কাজ থেকে বিরত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতে না ঘুমিয়ে দরিদ্র অসহায় মানুষের কথা ভাবেন বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল ইসলাম চৌধুরী। সকালে কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নে এবং সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগিতায় শিশু শ্রম নিরসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠানে শিশু শ্রম নিরসনে করণীয় সম্পর্কে মুক্ত আলোচনায় উপস্থিতদের বক্তব্যের প্রেক্ষিতে এ মন্তব্য করেন তিনি। জয়পুরহাটের কৃষ্ণপুর থেকে মাদকসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৫। গতকাল জেলার পাঁচবিবি থানাধীন কৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২৬০ পিস ট্যাপেন্টাডল সহ কৃষ্ণপুর গ্রামের রনি হাসান, নূর আলম ও গোবিন্দপুর গ্রামের এরশাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃত আসামি রনি একজন চিহ্নিত মাদক কারবারি। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নূর আলম ও এরশাদের মাধ্যমে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারিভাবে বিক্রি করত। মুন্সিগঞ্জের শ্রীনগরে কবরস্থান থেকে ৯টি মৃত মানুষের কঙ্কাল গায়েব হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এ নিয়ে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকালে উপজেলার আটপাড়া ইউনিয়নের অন্তর্গত বেলতলি জান্নাতুন নূর মসজিদের কবরস্থানে কঙ্কাল গায়েব হয়েছে এমন খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসেন। এ সময় তারা অন্তত ৯টি কবর খনন করা অবস্থায় দেখতে পান। এর মধ্যে ৬ থেকে ৭ মাস আগে দাফন করা একটি মরদেহের কঙ্কাল এর কোনো অংশই পাওয়া যায়নি। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বেশ কয়েকটি কবর থেকে কিছু অংশ খোয়া গেছে। চুরি কিনা তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের সন্ধানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকালে কালীগঞ্জের মধুগঞ্জ বাজারের সংসদ সদস্য বাড়ির সামনে নেতাকর্মীরা অবস্থান নেয়। এ সময় পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শিবলি নোমানি সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। দিনব্যাপী পৃথক অভিযান পরিচালনা করে নওগাঁ সদর থানাধীন বালুডাঙ্গা বাস টার্মিনাল থেকে চাঁদাবাজ চক্রের মূল হোতা সহ ৩৩ জনকে আটক করেছে র‍্যাব ৫। আটককৃতরা জেলার প্রধান সড়ক ও মহাসড়কে হাতে লাঠি নিয়ে বিভিন্ন যানবাহন থামিয়ে চাঁদা আদায় করত। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ভাউচারের মাধ্যমে সিএনজি, অটোরিকশা ও লেগুনা সহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করে আসছিল। তাদের বিরুদ্ধে নওগাঁ জেলার সদর থানায় পৃথক ৩টি চাঁদাবাজি মামলা রুজু করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। রয়েছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবন, সেই সাথে রয়েছে আধুনিক সব যন্ত্রপাতি। অথচ সরকারি হাসপাতালগুলোতে কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা না পেয়ে রোগীরা ছুটছেন বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে। এতে পরীক্ষা নিরীক্ষার নামে ইচ্ছেমতো বিল করায় রোগী ও স্বজনদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। মাদারীপুর জেলা জুড়ে সরকারি হাসপাতালগুলোর এমন চিত্র পাল্টায়নি দীর্ঘদিনেও। প্রতিনিধি মাসুদুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের বাসিন্দা সালেহা বেগম হঠাৎ পড়ে গিয়ে অসুস্থ হয় ভর্তি হয়েছেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। পাশে মহিষেরচর এলাকার গৃহবধূ কাজল রেখা। কোটি কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি থাকলেও বেশ কয়েকটি পরীক্ষা করাতে হয়েছে প্রাইভেট ক্লিনিকে, গুনতে হয়েছে ২৫০০ টাকা। আমার ঠ্যাং ভেঙে গেছে, আমি ওই মিশিংয়ে হেনে নাই, নষ্ট হয়ে গেছে, এরপর আমরা বাইরে গেছি, বাইরে আমরা ইয়ে করে গেছি, এক্সরে করে গেছি। সরকারি হাসপাতালে সেবা না পেয়ে রোগীরা ছুটছেন প্রাইভেট ক্লিনিকে। চিকিৎসকদের ফি ও স্বাস্থ্য পরীক্ষার নামে রোগীকে গুনতে হচ্ছে বাড়তি টাকা। অথচ সরকারি হাসপাতালে থাকা স্ক্যানিং মেশিন, ডিজিটাল এক্সরে, আল্ট্রাসোনোগ্রাম মেশিন সহ
অধিকাংশ যন্ত্রপাতি থাকছে অলস পড়ে। এমন দশায় ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। এখানে সরকারিভাবে যে সুযোগ ৮০ বেড হওয়ার পরে যে সুযোগ সুবিধা হওয়া দরকার তা এখানে অনেকটা সময় হয় না, ল্যাবে অনেক সময় বাইরে পাঠায়। এই কারণে সাধারণ অসহায় রোগীদের কষ্ট হয়। তারা আলট্রাসাউন্ড দিছে, ওরা তাদের কাছে জিজ্ঞেস করছি, তারা বলছে বাইরে থেকে কইরা দেয়, এখানে নাকি নাই। সদরে আইসি অতন হাসে কইছে আমি এটা বাইরে জন্য অপারেশন করি। 4 দিন ধরে হাত পড়ছে, কালকে হলো পরশু দিন ব্যান্ডেজ করছে, 3 দিন ধরে হাত ধরে কোনো ড্রেসিংয়ের কোনো খবর নাই। যা দেখি আগো বন্ধ, এক্সরে বন্ধ। তখন আমার বাধ্যমূলক বাইরে যাইয়া আমি 800 টাকা দিয়ে আমি এই হেজা প্রত্যাশা যা এই সিটি এক্সরে করাই। জনবল সংকটে অতিরিক্ত চাপে কিছু সংখ্যক চিকিৎসকদের খারাপ আচরণে অন্যত্র চলে যাচ্ছে রোগীরা, দাবি সিভিল সার্জনের। জনবল সংকটের কারণে একটা বড় সংখ্যক রোগীদেরকে আমাদেরকে সার্ভিস দিতে হয়। এই কারণে টেম্পার সবাই কন্ট্রোল রাখতে পারে না, অনেক সময় টেম্পার লস করে তা আচরণগত কোনো সময় এত সন্তোষজনক আচরণ করতে পারে না, ব্যর্থ হয়। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলা সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিন গড়ে ভর্তি হন 3 থেকে 400 রোগী। বহির্বিভাগে চিকিৎসা নিয়ে থাকেন 2000 মানুষ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এবার বেড়েছে আসন সংখ্যাও। গতবারের চেয়ে এবার চট্টগ্রাম নগরীর 8টি সরকারি কলেজে আসন বেড়েছে 190টি। আজ থেকে শুরু হয়ে প্রথম দফায় আগামী 11 জুন পর্যন্ত আবেদন করা যাবে। ক্লাস শুরু হবে আগামী 30 জুলাই। চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, শিডিউল অনুযায়ী প্রথম ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে 23 জুন। শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন করতে হবে 29 জুনের মধ্যে। দ্বিতীয় ধাপে ভর্তি আবেদন শুরু হবে 30 জুন থেকে, যা চলবে 2 জুলাই পর্যন্ত। ভোলা তজুমুদ্দিনে মহিলা ভাইস চেয়ারম্যান ফুটবল প্রতীকের প্রার্থী কোহিনুর বেগম শিলা হামলার শিকার হয়েছেন। নির্বাচনী প্রচারণা শেষ করে ভাগিনা বাবলুর মোটরসাইকেলে চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের থেকে তজুমুদ্দিন বাজার যাওয়ার পথে তাদের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ লোকজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তজুমুদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নোয়াখালী চাটখিলে ধান কাটার মেশিনের ধাক্কায় জান্নাতুল ফেরদৌস নামের এক শিশু মৃত্যু হয়েছে। এ ঘটনায় আবু সিদ্দিক নামের এক চালককে গ্রেপ্তার করেছে র্যাব। এর আগে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব 11 নোয়াখালী কোম্পানি কমান্ডার ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মোহাম্মদ গোলাম মোর্শেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করে সদর থানা যুবলীগ। অনুষ্ঠানে সদর থানা যুবলীগের সদস্য মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগ সদস্য শাহ ইব্রাহিম খলিল রাজা। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। এ সময় ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য আব্দুল হাই ও 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার এর মৃত্যুতে শোক প্রকাশ করে 1 মিনিট নীরবতা পালন করেন নেতাকর্মীরা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বরিশালে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং দায়িত্বপ্রাপ্ত ভোট গ্রহণকারী কর্মকর্তার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান, বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন সহ আরও অনেকে। আসন্ন ষষ্ঠ ধাপে শরীয়তপুরের জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রিস ফরাজি। বিজয়ী উপজেলা চেয়ারম্যানকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন শরীয়তপুর 1 আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। এছাড়া বিজয়ী চেয়ারম্যানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ ও পুলিশ সুপার মাহবুব আলম সহ নেতাকর্মীরা। ময়মনসিংহের র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়। সকালে বিভাগীয় ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে শিক্ষা সপ্তাহের র্যালি উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিউল হক। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় উপপরিচালক তাহমিনা বেগম, অতিরিক্ত জেলা শিক্ষা অফিসার ইউসুফ আলী ও সদর উপজেলা শিক্ষা অফিসার মনিকা বেগম।
গাইবান্ধায় অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমানের আর্থসামাজিক উন্নয়ন কর্মসূচির আওতায় 40 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুকান্ত কুমার মাহাতো। এ সময় জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক ফজলুল হক, সহকারী পরিচালক কামরুল হাসান সরকার, সদর উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দিন শাহ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অর্থ মন্ত্রণালয়ে জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে সকাল 11:30টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত কর্মসূচিতে শতাধিক শিক্ষক অংশ নেন। টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের আবাসিক চিকিৎসক ডক্টর আবু তাহের ও তার স্ত্রী অ্যাডভোকেট ছন্দার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা মেডিকেল অ্যাসোসিয়েশন। টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর ইবনে সাইদ, সাধারণ সম্পাদক ডক্টর শহীদুল্লাহ কায়সার, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল কুদ্দুস। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মুকসুদপুর উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান কাবির মিয়া। শনিবার কর্মী সমর্থকদের সাথে নিয়ে তিনি শ্রদ্ধা জানান। এরপর সেখানে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করে জাতির পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল হক লাভলু, বীর মুক্তিযোদ্ধা আশু মিয়া ও দুলাল শিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিক তপু শেখের পুত্র আরমান হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। সকালে গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা আগামী 7 দিনের মধ্যে আরমান হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। মানিকগঞ্জে আয়েশা সিদ্দিকের রহমতুল্লাহি তাআলা আনহুর বালিকা মাদ্রাসার ছাত্রী মাহিয়া আক্তার এর হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। দুপুরে নিহত মাদ্রাসা ছাত্রীর এলাকাবাসীর আয়োজনে সিঙ্গাইর উপজেলার বলধারা ইউনিয়নের নবগ্রাম পূর্ব বাঙ্গালা এলাকায় এ মানববন্ধন পালিত হয়। এতে কয়েকশো নারী পুরুষ অংশগ্রহণ করেন। লালমনিরহাটে ভুড়ি ধোয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে ও নিয়মিত ক্লাস চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী মাদ্রাসার শিক্ষার্থীরা। সকালে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মুস্তফি ভুড়ি ধোয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ মানববন্ধনে 2 শতাধিক এলাকাবাসী ও শিক্ষার্থী অংশ নেন। কেরানীগঞ্জের পারজোয়ার কালিন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার ও সততা লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে। সকালে ফলক উন্মোচন ও 5 শতাধিক বই সহ বঙ্গবন্ধু দুর্লভ বিভিন্ন ছবি নিয়ে সাজানো লাইব্রেরি ও বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহিন আহমেদ। পরে তিনি বিদ্যালয়ের শিক্ষা পরিবারের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তাকে পুনরায় বিপুল ভোটে জয়ী করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন লিটন, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোস্তান সহ অনেকে উপস্থিত ছিলেন। নওগাঁয় জাতীয় কবি নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোলাম মাওলা, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান, জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দর্শক, জেলা সংবাদ এ পর্যন্ত। পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।